প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে ছাত্র জনতা কিছুক্ষণ আগে শাহবাগ চত্বরে এসে অবস্থান নিয়েছেন এবং এখানে তারা ওই এক দফা এক দাবিতে তারা বলে যাচ্ছেন, স্লোগান তুলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ততক্ষণ তারা এই সড়ক ছাড়বেন না, এই সড়ক অবস্থান তারা কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা একটু যদি এই শাহবাগ চত্বরটি একটু দেখানোর চেষ্টা করি, এই চত্বরে দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষ, ছাত্র জনতা যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা এই অংশ নিয়েছিল, সেই ছাত্র জনতা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে এবং একই সঙ্গে বলছে যে এই দাবিটি এখন হাস্যকর এবং অযৌক্তিক, কারণ 5 আগস্ট ছাত্র জনতা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, সেদিনই একটি রায় ঘোষণা করেছিল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রায় ঘোষণা হয়ে গেছে এবং এখন এই আইনিভাবে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না বা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হচ্ছে না কেন, সামনে নির্বাচন ঘনিয়ে আসছে এবং একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা মিছিল মিটিংয়ে অংশ নিচ্ছে, তাহলে এখন এই অভ্যুত্থানের যারা অংশ নিয়েছিল তারা আতঙ্কের মধ্যে আছেন, রয়েছেন এবং দ্বিধাগ্রস্ত এবং এই সরকারের প্রতি এই জন্য তারা ক্ষোভ প্রকাশ করছেন, সরকারের উপদেষ্টাদের উপর ক্ষোভ প্রকাশ করছেন। আমরা দেখতে পেয়েছি সেই ক্ষোভের একটি বহিঃপ্রকাশ আমরা গতকাল থেকে দেখেছি। গতকাল রাত থেকে যমুনার সামনে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই শিক্ষার্থীরা, এই সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং তারপরে আজকে দুপুরে একটি কর্মসূচি ছিল যমুনার সামনে, ইন্টারকন্টিনেন্টালের সামনে একটি সমাবেশ করার কথা ছিল এবং সেই সমাবেশটি হয়েছে জুমার নামাজে যারা অংশ নিয়েছেন, তারপর সাধারণ মানুষ যেই জুমার নামাজ শেষে এই সমাবেশে অংশ নিয়েছেন, তারপর সেই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে কথা বলেছেন, তাদের কর্মীরা সেই সমাবেশে এসে যুক্ত হয়েছিলেন, দলে দলে বিভিন্নভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আমরা দেখেছি এবং তারপর কিছুক্ষণ আগে এই সমাবেশের উদ্যোক্তা হাসনাত আবদুল্লাহ, এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের, তিনি ঘোষণা দিয়েছেন যে যতক্ষণ না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগের কর্মসূচি চালিয়ে যাবেন, অবস্থান করবেন। তারই প্রেক্ষিতে আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে সবাই সেই যমুনার সামনে থেকে এই ছাত্র জনতার শাহবাগ চত্বরে এসে দাঁড়িয়েছেন। এক দফা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার কাজ করতে হবে এবং দলীয়ভাবে এই দলের বিচার করতে হবে। যে দল গত 15 বছরে দুঃশাসন অপকর্ম করেছে, গত জুলাই আগস্টের 36 দিনের যে ছাত্রদের যৌক্তিক আন্দোলন ছিল কোটা সংস্কার, সেই কোটা সংস্কার আন্দোলনে হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে এবং গণহত্যা করেছে। প্রায় জাতিসংঘের প্রতিবেদন হয়েছে প্রায় 1500 মানুষকে হত্যা করা হয়েছে একটি আন্দোলনে। এই আন্দোলনের যারা ক্ষমতায় টিকে থাকার জন্য এমন একটি প্রশাসনকে, পুলিশকে বা জনগণের টাকায় অস্ত্র দিয়ে কেনা অস্ত্রকে যারা জনগণের উপর গুলি চালানো হয়েছে, সেই মেধাবী শিক্ষার্থীরা শহীদ হয়েছেন। এই আন্দোলনে দেখা গেছে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন, রাস্তার পাশে যারা যাত্রী ছিলেন, পথচারী ছিলেন এবং আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তার পাশাপাশি যারা বাসার বারান্দায় যারা অবস্থান করছিলেন, সেই শিশু বা ছাদে প্রকাশ করে আসছিলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি। বিভিন্ন সময় এই শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। এনসিপি জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টির নেতারা এই দাবি জানিয়ে এসেছেন। ইনকিলাব মঞ্চ সহ জামাত ইসলামী যেসব রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল এই দাবি জানিয়ে আসছে। তবে আমরা বিএনপিকে আমরা সেইভাবে উল্লেখযোগ্যভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, নিষিদ্ধ কবে করা হবে, কিভাবে করা হবে, এই নিয়ে আওয়ামী লীগের মধ্যে আমরা বিএনপির মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি এবং এই বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার তারা যেমনটি বলেছে যে সাংবিধানিকভাবে আওয়ামী লীগকে এভাবে বহিষ্কার করতে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। বিভিন্ন বিএনপির নেতাদের মুখ থেকে আমরা এই কথা শুনতে পেয়েছি এবং একই সঙ্গে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তাহলে যেন সংসদে সেটি উত্থাপন করা হয়, সংসদের মাধ্যমে যেন নিষিদ্ধ করা হয়, এমন দাবি বিএনপির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তবে এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, উপদেষ্টাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের স্ট্যাটাস থেকে আমরা যতটুকু দেখেছি যে কোনো উপদেষ্টা এসব বিষয় নিয়ে যখনই উপদেষ্টা পরিষদে আলাপ আলোচনা হলেও কেউ এটির বিরোধিতা করেছেন। এখন এই জন্য ছাত্র জনতা প্রশ্ন তুলছেন, যারা এই গণ অভ্যুত্থানে সরকারে যাদেরকে বসানো প্রতিষ্ঠিত
অন্তর্বর্তী সরকার তাদের উপদেষ্টারা কেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছেন এর জন্য প্রশ্ন তুলেছেন, তাদের পদত্যাগের দাবি করেছেন। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছেন। আমরা দেখতে পেয়েছি, এখানে আমরা দেখছি যে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান নিচ্ছেন। এখানে আমরা নানান বয়সী মানুষ আমরা দেখতে পাচ্ছি। এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের বেশি দেখা যাচ্ছে, এবং তবে জুমার নামাজ পরে যেহেতু এই জুমার নামাজ যারা আছেন নিশ্চয়ই জুমার নামাজে পাঞ্জাবি টুপি পরে সাধারণ মানুষ নামাজ পড়তে যায়। আমরা দেখেছি এই জন্য জুমার নামাজের পর সাধারণ মানুষ এই সমাবেশে অবস্থান নিয়েছেন। এবং আমরা এই এখানে একটু চলে যাচ্ছে, অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে, তবে অন্যান্য কোনো যাত্রীবাহী কোনো চলাচল করছে না, শুধু জরুরি অ্যাম্বুলেন্স। আমরা দেখেছি জুলাইয়ের সময় ছাত্র জনতা যখন আন্দোলনে অ্যাম্বুলেন্স বা জরুরি গাড়ি পরিবহনকে ছেড়ে দেওয়া হয়েছিল, ঠিক সেরকম একটু চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর করছি। আপনারা দেখতে পাচ্ছি যে শাহবাগ চত্বরের চারপাশে বিভিন্ন যানবাহন রয়েছে, সেই যানবাহনগুলো পাশের সড়ক দিয়ে চলে যাচ্ছে। এখানে রিক্সা, ভ্যান, এখানে ব্যক্তিগত গাড়ি এবং যাত্রীবাহী পরিবহন, সব ধরনের পরিবহন, যে পরিবহনগুলো এই পথ দিয়ে চলাচল করে সেই পরিবহনগুলো পাশের সড়ক দিয়ে চলে যাচ্ছে শাহবাগ সড়কে। যেহেতু এখানে সাধারণ মানুষ, ছাত্র জনতা যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছেন, তাদেরকে অবস্থান করছেন, এই পথটি এখন একেবারে অবরুদ্ধ। আমরা একটু ওপরে উঠে ওভারব্রিজ থেকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক নিশ্চয়ই জানেন যে প্রায় 9 মাস হয়ে গেছে গণ অভ্যুত্থানের। এই 9 মাস পরেও কেন আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করা হলো না, এ নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ, এই নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্র জনতা, এবং এখানে যারা বিক্ষোভ করছেন সব বয়সী মানুষের আমরা এখানে অবস্থান কর্মসূচি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একটু উঁচু থেকে দেখানোর চেষ্টা করি। আমরা ওভারব্রিজ থেকে দেখানোর চেষ্টা করছি এই শাহবাগ চত্বর, যে চত্বরটি থেকে বিভিন্ন দাবি দেওয়া ঘোষণা হয়েছে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা সেই জুলাইয়ের 1 তারিখ থেকে যে কর্মসূচি, গত বছরের 24 জুলাই এর 1 তারিখ থেকে যে কর্মসূচিগুলো নিয়েছিলেন, তার বেশিরভাগই শাহবাগ চত্বরে এসে তারা ঘোষণা দিয়েছিলেন। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের সময় এই শিক্ষার্থীরা এখানে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেওয়ার পাশাপাশি তারা এই প্রথমে যে কর্মসূচিটি ছিল যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই সাধারণ মানুষ যুক্ত হন এই শিক্ষার্থীদের আন্দোলনে। কারণ জুলাই গণ অভ্যুত্থানের সময় দেখেছি কোটা সংস্কার আন্দোলনের এই যৌক্তিক দাবিকে ঘিরে পুলিশ কীভাবে গুলি চালিয়েছিল। সেই আবু সাইদ, রংপুরের আবু সাইদের বুক পেতে দিয়েছিল গুলির সামনে, কিন্তু তারপরও পুলিশ গুলি করে হত্যা করেছিল, এবং সেই দিনই 6 জন শহীদ হয়েছিল। এবং তারপরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে শাহবাগের পাশেই বাংলাদেশের প্রাণকেন্দ্র এই শাহবাগ, এবং তার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারাই মূলত এই কোটা সংস্কারের দাবির মূল উদ্যোক্তা ছিল, সেই শাহবাগের অবস্থান নিয়ে তারা বিভিন্ন কর্মসূচি জানিয়েছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরের দিন গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেই গায়েবানা জানাজায় পুলিশ ব্যাপক হারে গুলি চালিয়েছিল এবং লাঠিপেটা করেছিল, এবং সে গায়েবানা জানাজা পণ্ড করতে নানা উদ্যোগ নিয়েছিল, এবং সেখান থেকে অনেকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা সেদিন দেখেছি এনসিপির বর্তমান সদস্য সচিব আক্তার হোসেনকে সেদিনকে টেনে হিঁচড়ে পুলিশ, অনেকগুলো পুলিশ সদস্য তাকে টেনে হিঁচড়ে তাকে গ্রেপ্তার করে, এবং তার পাশাপাশি আরও অনেকে গ্রেপ্তার করে। এবং তারপর আমরা দেখেছি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেছিলেন এই আন্দোলনকে দমাতে ছাত্রলীগ একাই যথেষ্ট। তারপর যখন ছাত্রলীগ সেদিন বিকেলে যখন আন্দোলন করা হচ্ছিল, শিক্ষার্থীরা যে দাবি করছিল যে তাদের ভাইয়ের ওপর গুলি চালানো হলো কেন, সেই আন্দোলন যখন শিক্ষার্থীরা করছেন, তখনই আমরা দেখেছি ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে লাঠি সোঁটা এবং অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে, এবং সাধারণ যারা কোটা আন্দোলনের দাবি করছেন সংস্কারের, সেই নারীদের ওপর হামলা চালালে তারা দ্বিধাবোধ করেনি, একেবারে নৃশংসভাবে হামলা চালিয়েছিল ছাত্রলীগের নামে অনেক অভিযোগ। বিভিন্ন সময় ছাত্রলীগের অন্তর্কন্দলে অনেক মানুষ নিহত হয়েছেন, অনেক সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছেন, এরকম ছাত্রলীগের নামে অনেক অভিযোগ রয়েছে। ছাত্রলীগের
চাঁদাবাজির অভিযোগ রয়েছে, টেন্ডারবাজি, দখল এবং মারপিটের অসংখ্য অভিযোগ রয়েছে সেই ছাত্রলীগের। এমন একটি দল, সেই দলকে গণঅভ্যুত্থানের পরে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দেখেছি সেই ছাত্রলীগকে, কিন্তু ছাত্রলীগের মাদার সংগঠন আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না, এই নিয়ে কিন্তু গণঅভ্যুত্থানের পরের শিক্ষার্থীরা আজকে এই যে শাহবাগ চত্বরে এসে আবার দাবি তুলেছেন। এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি যারা এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না এই দাবিতে, নিষিদ্ধ করার দাবিতে যেখানে অবস্থান করছেন সেখানেই নামাজে অংশ নিয়েছেন একটা অংশ। আমরা নামাজ পড়ছেন আমরা দেখতে পাচ্ছি। যারা এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি অভ্যুত্থান চলাকালীন সময় একটা অংশ নামাজে দাঁড়িয়েছেন, আরেকটা অংশ মিছিল করেছেন, অবরোধ করেছেন, পিকেটিং করেছেন, প্রতিরোধ করেছেন পুলিশের গুলির। আমরা সেরকমই একটা চিত্র আজকে আবারও দেখতে পাচ্ছি এখানে শাহবাগ চত্বরে। এখানে একটি অংশ নামাজে দাঁড়িয়েছেন, আসর নামাজ পড়ছেন। যারা জুমার নামাজ পড়ে মূলত এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন। যমুনার সামনে তারা মিছিল করেছেন, সমাবেশ করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন। আর সেই সমাবেশে শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আওয়ামী লীগকে দলীয়ভাবে তাদের বিচারের দাবি জানিয়েছেন, দলীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। আর সেখান থেকেই ঘোষণা এসেছে শাহবাগে অবস্থান নেওয়ার, যতক্ষণ না তাদের বিচার হবে, দলীয়ভাবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। দর্শক, শাহবাগ ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, একইভাবে রাজনৈতিক এবং একইভাবে বাণিজ্যিক, যেমন একটি প্রাণকেন্দ্র, ঢাকার একটি প্রাণকেন্দ্র, সড়ক পথগুলোর প্রাণকেন্দ্র। এই সড়ককে এই সায়েন্স ল্যাব থেকে মতিঝিল পথ এবং সঙ্গে বাংলা মোটর, ফার্মগেট, কারণ বাজারের সংযোগ পথ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শিক্ষাঙ্গনের এবং আন্দোলনগুলোর বাতিঘর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ। এই শাহবাগ ঢাকা মেডিকেল যাবার অন্যতম একটি পথ। এই শাহবাগে সাধারণ মানুষ যেমন অনেক চলাচল করেন, এই শাহবাগ বাণিজ্যিক পথ হিসাবে অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক যানবাহন চলাচল করছে এবং এই যানবাহনগুলো, যেহেতু পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল না এটি যে শাহবাগ অবরোধ করা হবে কিনা, যখন শাহবাগ অবরোধের খবর কিন্তু আমরা আধা ঘন্টা আগে পেয়েছি, তারপরে থেকে দেখেছি খণ্ড খণ্ড মিছিল এখানে অবস্থান করতে। আর তারপর এখানে এই পথ দিয়ে যেসব যানবাহন চলাচল করছিল সেগুলো অবরুদ্ধ হয়ে যায় এবং অন্য পাশ দিয়ে ঘুরে যেতে আমরা দেখছি। দর্শক, যে কথা বলছিলাম শাহবাগের কথা, সেই শাহবাগ ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই শাহবাগে 2012-13 সাল